বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩১। এক সপ্তাহ ধরে প্লাবিত ১১ জেলা, ছড়িয়ে পড়ছে রোগবালাই। পানির তো আপনার চর্মরোগ সহ অনেক প্রবলেমগুলো হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে তো আমাদের অবস্থা খুবই খারাপ। পানি নামছে না ফেনী শহরের নিচু এলাকা থেকে। লাখ লাখ মানুষের দুর্বিষহ জীবন। এক সপ্তাহ পর ত্রাণ পৌঁছল প্রত্যন্ত অঞ্চলে। ভয়াবহ পরিস্থিতিতে আসছিলাম, কোনো কারোর সাথে যোগাযোগ বা নেটওয়ার্ক কারেন্ট কিছুই ছিল না। মা হয়েছেন বানভাসী ১৬ প্রসূতি, ভর্তি আছেন কুমিল্লা সিএমএইচে। দুর্গত এলাকা থেকে রোগীদের উদ্ধারে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী। ময়মনসিংহে ত্রিশালের সাবেক আইনমন্ত্রীর প্রজেক্টের খোঁজ, জোর করে জমি লিখে নেওয়ার অভিযোগ। রাজি না হলে ডাক পড়ত ঢাকার র্যাব কার্যালয়ে। নেত্রকোনায় পশুর হাটের দখল নিয়ে মাদ্রাসা কমিটির সাথে প্রশাসনের দ্বন্দ্ব, নতুন করে ইজারার উদ্যোগ। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বন্যা কবলিত পূর্বাঞ্চলের ১১ জেলা, তবে স্বস্তির বিষয়, কোথাও কোথাও কমতে শুরু করেছে পানি। নতুনভাবে কিছু এলাকাও তলিয়েছে বানের জলে। সংশ্লিষ্টরা বলছেন, নিষ্কাশন ব্যবস্থার ঘাটতি থাকায় পানি নামছে ধীর গতিতে। নোয়াখালীতে বানের জল কিছুটা কমলেও মঙ্গলবার রাত থেকে থেমে থেমে কিছু বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বেশিরভাগ উপজেলা প্লাবিত হয়ে পানিবন্দী ২১ লাখের বেশি মানুষ। প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানো যাচ্ছে না ত্রাণ। বানভাসী মানুষ আক্রান্ত হচ্ছে নানা রোগ ব্যাধিতে। মেঘনার পানি বেড়ে হাতিয়ার, ঘাসিয়ার চর ও নিঝুম দ্বীপও জলমগ্ন হয়ে পড়েছে। ১ ফুট পানি আজকে বৃষ্টির কারণে বেড়ে গেছে, আর আসা যাওয়া করতে অনেক প্রবলেমই হয়। প্রতিদিনই প্রায় ৬ ইঞ্চি করে পানি বাড়তেছে। এই অবস্থা চলতে থাকলে তো আমাদের অবস্থা খুবই খারাপ। বাসা তো পানি এতটুকু পর্যন্ত, বুঝলেন, আজকে প্রায় ১ সপ্তাহ পর্যন্ত বহুত কষ্টে আছি, কোনো ত্রাণ যাইতেছে না। তো লক্ষ্মীপুরের বন্যায় পানিবন্দী প্রায় ১০ লাখ মানুষ। সকাল ৭টা পর্যন্ত মুষলধারে টানা বৃষ্টি হওয়ায় বেড়েছে বন্যার পানির উচ্চতা। কোথাও কোথাও ৫-৬ ফুট পর্যন্ত পানি। প্লাবিত হয়েছে নতুন কিছু এলাকা। জেলা সদর সহ ৫৮টি ইউনিয়নের প্রায় প্রতিটি এলাকায় পানি ঢুকেছে। আশ্রয় কেন্দ্রে ত্রাণের সংকট রয়েছে। মানুষের বাড়ির রাস্তাঘাট সব ডুবে গেছে। আপনার ওই যে অনেকের বাড়ির ভিতরেও পানি ঢুকে গেছে। এমত অবস্থা, মানুষ খুব সমস্যার মধ্যে আছে। আজকে আরো ৪-৫ ফুট পানি বেড়ে গেছে। বাসা বাড়ির থেকে কেউ বাড়িতে পারতেছে না। এই নিয়ে সব দুর্গতি, এখন চলাফেরা খুব সমস্যা হইতেছে। ফেনী সদর ও সোনাগাজীর পরিস্থিতি এখনো উন্নতি হয়নি। এই উপজেলাগুলোর সবকটি ইউনিয়ন বানের জলে নিমজ্জিত। শহর এলাকা থেকে পানি নামলেও নেই বিদ্যুৎ, ইন্টারনেট ও গ্যাস সংযোগ। এখনো বহু এলাকার মানুষ পানিবন্দী। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়ার কিছু এলাকার পানি কমায় বন্যার ক্ষতচিহ্ন দৃশ্যমান হচ্ছে। এদিকে দুর্গম এলাকাগুলোয় পৌঁছানো যাচ্ছে না ত্রাণ। দুর্গম এলাকায় হেলিকপ্টারে খাবার পাঠানো হচ্ছে। এদিকে পানি আরো বহুত মানুষ আটকার মধ্যে আছে, কেউ যাইতে পারতেছে না, যে যার মতন চলতেছে আর কি। কষ্টের কোনো সীমা নাই। দেখেন মুরব্বীর আরো আগে ডাক্তার কাছে দেখবার দরকার আছিল। পানিলে বাইরিতে মারি না, দেখাইতে মারি না, অন এ পানি কিন ভাঙি অন লই যাইয়ে। ব্যক্তি উদ্যোগে আমরা খালের ভিতরে যে ডলগুলো আছে এগুলো আমরা নিষ্কাশন এগুলো আমরা কাটে দিতেছি। কাটে দেওয়ার পরে পানি গতিতে নিষ্কাশন হইতেছে। কুমিল্লায় বন্যা কবলিত এলাকা থেকে পানি সরছে খুব ধীরে। অন্যদিকে নতুন করে প্লাবিত ৩টি উপজেলা। গোমতী নদীর পানি বিপদসীমার নিচে থাকলেও ভাটির দিকে থাকা এসব উপজেলার লোকালয়ে পানি প্রবেশ করেছে। ডুবেছে লাকসাম, মনোহরগঞ্জ ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন। নতুন উপদ্রুত এলাকাগুলোয় ত্রাণ পৌঁছতে হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। প্রায় ৫০০ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে ৫০ লাখের বেশি মানুষ।
ডাকাতিয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়েছে চাঁদপুর শাহরাস্তির নিম্নাঞ্চল। বাড়িঘর, দোকানপাট, রাস্তা পানিতে নিমজ্জিত। ফসলি জমিও জলমগ্ন। পানিবন্দী দিন কাটাচ্ছেন প্রায় 1.5 লক্ষ মানুষ। অনেকেই বাড়ি ছেড়ে উঠেছেন আশ্রয় কেন্দ্রে। প্রকট হয়ে উঠেছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। সরকারি বেসরকারিভাবে দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। পানির মধ্যে আমরা চালাচ্ছি আর কি কষ্ট করে। সাতপুকুরিয়া গ্রাম 7 নং ওয়ার্ড। মোবাইল দিয়ে দর্শক, বন্যা পরিস্থিতি জেনে নিতে চাই সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই লক্ষ্মীপুরের খবর জানবো আনিস কবিরের কাছ থেকে। আনিস, কয়টি উপজেলা এখন পর্যন্ত প্লাবিত? খাদ্য এবং জরুরি চিকিৎসা ব্যবস্থা সবখানে পৌঁছানো কি যাচ্ছে? শাওন, আসলে আপনি জানেন যে লক্ষ্মীপুর জেলা 5টি উপজেলা, যে 5টি উপজেলার মধ্যে 58টি ইউনিয়ন। 58 ইউনিয়নে কিন্তু আসলে কিন্তু পানি বন্যা কবলিত এলাকা। যেখানে যাবেন, যেদিকে তাকাবেন, আমি সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে থই থই করে পানি, কোথাও কিন্তু পানি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। যোগাযোগ একবারে বিচ্ছিন্ন, সড়ক যোগাযোগ একবারে বিচ্ছিন্ন, যেটি না বললেই চলে। নৌকা ছাড়া কোথাও যাওয়া যাচ্ছে না, যার মানে নৌকা না থাকার কারণে বিভিন্ন স্থানে যে দুর্গম এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে ত্রাণ পর্যাপ্ত পরিমাণ পৌঁছানো যাচ্ছে না, এবং মানুষের যে হাহাকার ত্রাণের জন্য দুর্গম এলাকাগুলোতে, কারণ মানুষ সেইখানে না যাওয়ার কারণে মানুষের ত্রাণ যাচ্ছে না, মানুষের খাওয়া দাওয়া এক ধরনের বিপর্যয়ের মধ্যে, দুর্ভোগের মধ্যে পড়ে আছেন। আর ঔষধপাতি যে বলছেন বিশুদ্ধ পানি এবং অন্যান্য যে সংকট রয়েছেন সেগুলো কিন্তু সংকটে রয়েছেন, কারণ মানুষের যে দুর্ভোগ বন্যাতে এত পানি, যে মানুষ বলতেছেন, অনেকে বলছেন যে এত পানি তারা কখনো দেখেননি। আর এরকম বন্যার কবলিত এলাকা, যে চতুর্দিকে যে মানুষের যে হাঁটা বা ছলা বা অন্যান্য যে বাড়িঘর দূর রয়েছে সবগুলো কিন্তু ডুবে আছে। আমি এখন রয়েছি লোকের পৌর শহরের 2 নং ওয়ার্ড। সেইখানে কিন্তু একটি শহরের এলাকায় কিন্তু সে পানি, রাস্তায় ডোবা পানি, মানুষ হাঁটা চাচ্ছে না, একমাত্র চলাফেরা যদি করতে হয় তাহলে নৌকা, কিন্তু নৌকাগুলোর সংকট রয়েছে। তবে জেলা প্রশাসকের পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি যে কোনো জায়গায় সমস্যা হচ্ছে তাদেরকে দ্রুত জানালে তিনি সেই ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানিয়েছেন। শাওন। আনিস, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে একটু নোয়াখালীর পরিস্থিতি জেনে নিতে চাই। সেখানে রয়েছেন মোতাসিম বিল্লাহ সবুজ। কোন কোন এলাকার পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ? সেসব এলাকা থেকে ত্রাণ পাঠানো গেছে কি? নোয়াখালীর সেনবাগ, বেগমগঞ্জ, সোনাইমুড়ি যে দুর্গম যে এলাকাগুলো রয়েছে, দুর্গম বলতে আসলে মূল সড়ক থেকে 2, 3 বা 5, 7, 10 কিলোমিটার দূরে যে এলাকাগুলো রয়েছে, গ্রামাঞ্চলগুলো রয়েছে, সেগুলোতে আসলে ত্রাণ সহায়তা পৌঁছানো সম্ভব হয়ে উঠছে না। কেননা আপনি জানেন যে সেখানে কোমর সমান পানি রয়েছে। চললেও নৌকাটা প্রাপ্তিতে খুব সবসময় পাওয়া যায় না। আর আসলে যারা ত্রাণ সহায়তা নিয়ে আসছেন দূর দূরান্ত থেকে, তারা সে পর্যন্ত যেতেও চান না। তো সব মিলিয়ে দেখা গেছে একটা সমন্বয়হীনতা রয়েছে ত্রাণ সরবরাহে। সেক্ষেত্রে আসলে আর দীর্ঘদিন থেকে গত প্রায় 7-8 দিন ধরে মানে শুকনো খাবার তারা খেয়ে উঠতে পারছেন না, এবং সেখানে চুলা জ্বালানো একেবারে অসম্ভব হয়ে উঠছে। আরেকটা জিনিস বলে রাখি যে আমি এখন আছি নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার, সেখানে মুসাপুর রেগুলেটর ঠিক কাছে। মুসাপুর রেগুলেটর ভেঙে যাওয়ার কারণে পানির উজান থেকে ধেয়ে আসা যে প্রচণ্ড স্রোত, সেটি আসলে সরাসরি এই কোম্পানিগঞ্জের চর এলাহি, মুসাপুর, গাংসিল অন্যান্য বিভিন্ন চরাঞ্চলে সরাসরি আঘাত করার কারণে এখানকার, আমি আপনাকে নিশ্চয়ই ক্যামেরায় দেখাতে পাচ্ছি যে মানুষের যে সহায় সম্বল, ঘর বাড়ি, সেটি আসলে বিলীন হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রচণ্ড খুব বেশি আকারে মানুষের ঘর বাড়ি ভাঙছে, এবং দেখতে পাচ্ছেন যে মানুষের খাট, পালক বা আলমারি বা যে আসবাবপত্র, হাঁড়ি পাতিল সব কিছু নিয়ে মানুষ আসলে খোলা আকাশের নিচে আছে, এবং তারা নতুন করে খুলে নিয়ে যাচ্ছে। এবং এখানকার মানুষজন যেটি বলছে যে গত 2 দিনে, অর্থাৎ গতকাল এবং আজ, যে এখানে অন্তত কয়েকশো পরিবার তারা আসলে নদী ভাঙনের শিকার হয়েছে। এবং এখানে নোয়াখালীর মানুষ আরও উৎকণ্ঠার মধ্যে রয়েছে। আবহাওয়া অফিস যেটি বলছে যে আগামী 3 থেকে 5 দিন হালকা বৃষ্টিপাত হতে পারে। সেক্ষেত্রে এই বন্যা পরিস্থিতি আরও কোথায় গিয়ে দাঁড়ায় সেটি নিয়ে আসলে তারা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে একটু কুমিল্লার খবর জানবো। কুমিল্লার বিভিন্ন জায়গা থেকে পানি নামছে, সঙ্গে আছেন এখন খোকন চৌধুরী। খোকন, আশ্রয় কেন্দ্র থেকে মানুষ কি ঘরে ফিরতে পারছে কিনা এখন?
শাওন, আসলে আশ্রয় কেন্দ্রে থেকে মানুষজন কিন্তু এখনো ঘরে ফিরতে পারছে না, কারণ পানি এখনো পুরোপুরি নেমে যায়নি। আপনি জানেন কুমিল্লায় কিন্তু প্রচুর পরিমাণ পানি হয়েছে, অর্থাৎ কোমর সমান, কোথাও কোথাও তারও অধিক, এবং টিনের চালা পর্যন্ত তলিয়ে গেছে, এমন সব জায়গাও কিন্তু রয়েছে। ফলে পানি 1-2 ফিট কমলেও আসলে মানুষ কিন্তু এখনই তাদের ঘরে ফিরতে পারছে না। তবে এখন আমি যেই জায়গাটিতে রয়েছি এটি মনোহরগঞ্জ উপজেলা। সকাল থেকে আমি অন্তত 5টি গ্রাম ঘুরেছি, অন্তত 2000 পরিবারের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, এই পর্যন্ত কিন্তু তারা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের ত্রাণ সহায়তা তো পাননি, বরং গত কয়েকদিন যে যাবতে কিন্তু আসলে তারা অনাহারে রয়েছেন। তবে স্থানীয় ছাত্র জনতার উদ্যোগে কিন্তু প্রায় 150 পরিবারের মধ্যে কিছু শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়েছে। তাছাড়া কিন্তু এখন পর্যন্ত অনেকেই কিন্তু আসলে অনাহারেই তাদের দিন কাটাচ্ছেন। তারা বলছেন দ্রুত গতিতে কিন্তু তাদের জন্য খাদ্য এবং পাশাপাশি ঔষধ, পানিবাহিত রোগের ঔষধ কিন্তু জরুরি হয়ে পড়েছে। আরেকটি বিষয় যেটি আতঙ্কের হয়ে দাঁড়িয়েছে, এই এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ সাপ এবং জোঁকের আক্রমণ দেখা দিয়েছে। এগুলো থেকে কিন্তু আসলে পরিত্রাণের উপায় হিসাবে ভ্যাকসিন একেবারেই জরুরি হয়ে পড়েছে, বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু আসলে যে কোনো মানুষ সাপের দংশনে পড়তে পারে বলে এমন কথাই কিন্তু বলছেন স্থানীয়রা। শাওন, খোকন, ধন্যবাদ আপনাকে। এদিকে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 31-এ দাঁড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 58 লাখ মানুষ। এ তথ্য জানিয়েছে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। সচিবালয়ে এক ব্রিফিংয়ে দুর্যোগ সচিব বলেন, আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে। সব নদীরই পানি কমছে বলেও জানিয়েছেন তিনি। আক্রান্ত সব জেলায় ত্রাণের পর্যাপ্ত মজুদ রয়েছে বলেও জানিয়েছেন সচিব। বন্যা আক্রান্ত জেলাগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে কাজ করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। ত্রাণ সামগ্রী পর্যাপ্ত রয়েছে এবং কোন জেলা থেকে চাহিদা পাওয়ার সাথে সাথে আমরা সেটি পাঠিয়ে দিতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি, বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, এবং তাদের সাথে মিলে আমরা এ পর্যন্ত 88,500 প্যাকেট শুকনা খাবার দুর্গতদের মাধ্যমে পৌঁছে দিয়েছি। বন্যা দুর্গত এমন অনেক এলাকা আছে যেখানে গেল 7 দিনেও পৌঁছায়নি কোনো ত্রাণ। ঠিকঠাক খবরও পাওয়া যাচ্ছে না সেসব এলাকা থেকে। ফেনীর দাগনভূঞার এমনই এক গ্রামে ত্রাণ নিয়ে গেছে সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবীরা। তাদের সাথে ছিলেন সহকর্মী আল আমিন শিকদার। জানিয়েছেন ওই গ্রামগুলোর অবস্থা। ক্যামেরায় ছিলেন সাইদুর রশিদ ইভান। আমরা বরাবর মতো চেষ্টা করি ফেনীর বন্যা কবলিত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে গিয়ে আপনাদের সেই চিত্রগুলো দেখাতে। আমরা এই মুহূর্তে রয়েছি ফেনীর দাগনভূঞার রাজাপুর ইউনিয়নের মধ্যম জয় নারায়ণপুর একটি গ্রাম। সেই গ্রামে এখানে এখন পর্যন্ত 7 দিন ধরে কোনো ত্রাণ আসেনি এবং এখানকার যারা রয়েছেন তারা একেবারে অর্ধাহারে অনাহারে তাদের দিন কেটেছে। শুকনো মুড়ি, বিস্কিট এগুলো খেয়েই তাদের সময় পার করতে হয়েছে। সেই জায়গাটিতে আজকে বাংলাদেশ সেনাবাহিনী একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় তারা ত্রাণগুলো নিয়ে এসেছে এবং ত্রাণগুলো নিয়ে আসার পর তাদের মাঝে বন্টন করছে। এবং এখানকার নারীদের পাশাপাশি এখানকার এই গ্রামের যারা পুরুষরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং তারা যেটা বলছেন প্রায় অনেক দিন, প্রায় 7 দিন ধরে তারা খাবার পায়নি। কিভাবে আপনাদের এই 7 দিন কেটেছে একটু যদি বলেন। অনেক কষ্টকর ভাই, যদি বিশ্বাস করেন রাতে মোমবাতি ছিল না, মানুষের হাহাকার, অনেক ক্ষতিগ্রস্ত। যদি বিশ্বাস করেন মা বোনরা আছে ওনারা অনেক কষ্টসাধ্য এই 7টা দিন পার করছে। জানেন কেউ পানি পায় নাই, কেউ খাওয়ার পানি তো ছিলও না বিলকুল। কল একদম পানির নিচে চলে গেছে এবং কি খাওয়ার যে শুকনো খাবার গুলো পাবে ওইটা ওই দিকে আসে নাই। অনেক কষ্টসাধ্য সময়গুলো পার করছে ওনারা। রান্না করতে পারে না, ইন্ডিয়া কি বাথরুম করতে পারি না। কি খাইছেন এতদিন? কয়েকদিন চিরা মুড়ি কোন রকম খাইয়া যান বাঁচাইতেছি। আমাদের কোনো ঘর সব ডুবে গেছে। মানুষের ত্রাণের জন্য যে হাহাকার, এই যে বোটগুলো আসার পর সেখানে যে ছুটে আসা এবং সেই বোটগুলো থেকে ত্রাণগুলো নেয়ার জন্য যে চেষ্টা, সেটা অনেকটা জানান দিচ্ছে এখানকার মানুষ এই টানা 7 দিন কি কষ্টে ছিল। আমরা এই বিষয়ে আপনাদেরকে কিছুটা হলেও সেই চিত্রগুলো দেখানোর চেষ্টা করেছি। এই গ্রামের পাশাপাশি জয়রামপুরের অনেক মানুষ রয়েছে এখনো যারা খাবার পায়নি এবং সেই সব গ্রামগুলোতে এখনো ত্রাণ সহায়তা পৌঁছায়নি।
সবাই সমন্বয় করে যেন প্রতিটি গ্রামে ত্রাণ সহায়তা পৌঁছায়, এমনটাই দাবি এখানকার বানবাসী মানুষগুলোর। আল আমিন শিকদার, যমুনা নিউজ, ফেনী। ফেনী শহরের প্রধান সড়ক থেকে পানি নেমে গেলেও এখনো বহু এলাকার মানুষ পানিবন্দী। এক সপ্তাহ পরও নেই বিদ্যুৎ, ইন্টারনেট, গ্যাস সংযোগ। নাগরিক সুবিধা ছাড়াই কাটছে এক একটি দিন। এই অবস্থা থেকে কবে মুক্তি মিলবে জানে না কেউ। নিরুপায় হয়ে আটকে থাকা অনেকেই চলে যাচ্ছে অন্যত্র। 7 দিন পরও পানি না কমায় শহরের পূর্ব উকিলপাড়ার বাসিন্দা এই দম্পতি পরিবার নিয়ে চলে যাচ্ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। যারা জলের বসতিতে রয়ে গেছেন তাদের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। নেই বিদ্যুৎ, ইন্টারনেট, গ্যাস সংযোগ। সুপেয় পানির জন্য পাড়ি দিতে হচ্ছে বহু পথ। খাবার পানির সমস্যা, রান্না করার সমস্যা, পানির সমস্যা, বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা, ইন্টারনেট তো নাই অনেক দিন। ফেনী শহরের পূর্ব উকিলপাড়া, পশ্চিম উকিলপাড়া, পেট্রোবাংলা, পাঠানবাড়ি, একাডেমি সহ এখনো বহু এলাকার মানুষ পানিবন্দী। শহরে থেকেও ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ এখানকার অনেক বাসিন্দার। এখানে কেন্দ্রিক ভিত্তিক কিছু লোকে এখানে মুখ দেখে দেখে দিয়ে দিচ্ছে। এখনো পর্যন্ত ত্রাণ পাই নাই। যারা রোডের পাশে বেশিরভাগ বাইছে, দক্ষিণেও এখনো যায় নাই ত্রাণ। 6-7 দিন সবাই পানির ভিতরে বসবাস করতেছি, আর এখন পানিবাহিত রোগ এখন ডিটারিও টাকা ধারণ করছে। জেলা প্রশাসক বলছেন সরকারি বেসরকারি উদ্যোগে 1,10,000 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। চেষ্টা চলছে সবার কাছে সহায়তা পৌঁছানোর। আমাদের কাছেও দু একটা তথ্য এসছে, আমরা এই কারণেই যেটি করা হচ্ছে হেলিকপ্টারের মাধ্যমে কিন্তু অনেক এলাকায়, আবার আমি কিন্তু একটা ফিগার বলেছি, হেলিকপ্টার মানে সশস্ত্র বাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে প্রায় আনুমানিক 38,000 প্যাকেট কিন্তু সরবরাহ করা হয়েছে। স্মরণকালের ভয়াবহ এই বন্যায় 10 লাখের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এখনো অর্ধেক মানুষ দুর্যোগ কবলিত। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। ফেনীর বানভাসী 16 প্রসূতি নিরাপদে মা হয়েছেন। তাদের মধ্যে একজন যমজ নবজাতকের জন্ম দিয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন সবাই কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে ভর্তি আছেন, সুস্থও আছেন সবাই। দুর্গত এলাকা থেকে প্রসূতিদের পাশাপাশি রোগীদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। ফেনীর ছাগলনাইয়ার বানভাসী সুলতানা বেগম। চোখে মুখে ছিল দুশ্চিন্তা। হাসপাতালে নিরাপদেই জন্ম দিয়েছেন 2 নবজাতক। সুস্থ আছেন মা ও তার 2 সন্তান। ভয়াবহ পরিস্থিতিতে আসছিলাম, কোনো কারোর সাথে যোগাযোগ বা নেটওয়ার্ক, কারেন্ট কিছুই ছিল না। ওদের সাহায্যের কারণে আমরা একটু আসতে পারছি। ফুলগাজীর প্রবাসীর স্ত্রী শেফালি আক্তারও মা হয়েছেন। নবজাতক সহ সুস্থ আছেন তিনি। আরও অনেক প্রসূতির গল্প একই। আমার কাছে মনে হচ্ছে যে আমি আমার বাচ্চা আর এই পৃথিবীতে থাকতে পারবো না। এবং পরিস্থিতি উচিলাদের দুর্যোগের উচিলাদের আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমার 2টা বাচ্চা আছে, আরও বাড়িতে 2 মেয়ে আছে, মানে ওদেরকে দেখার মতো কেউ আর থাকবে না। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছিলাম, এরপরে 23 তারিখ সেনাবাহিনী যা আমাদেরকে উদ্ধার করে এখানে নিয়ে আসছে। ওনারা যাই নিয়ে আসছে আমাকে, এখানে নিয়ে আসার পর আমার এখানে ডেলিভারি হয়েছে। ফেনীতে কয়েকদিন ধরেই পানিবন্দী প্রসূতি সহ রোগীদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। মঙ্গলবার রাত পর্যন্ত 46 জনকে উদ্ধার করে চিকিৎসা দিয়েছেন তারা। এর মধ্যে 16 জনই ছিলেন প্রসূতি। জন্ম দিয়েছেন 17 জন নবজাতক। চিকিৎসকরা বলছেন ভালো আছে সবাই। আমরা আমাদের কার্যক্রম এখনো চালিয়ে যাব বন্যা যতদিন মধ্যে থাকে, এবং বন্যা পরবর্তী কার্যক্রমটা আমাদের চলবে যতক্ষণ পর্যন্ত এই প্রবলেমটা সলভ না হয়। ফেনীসহ দুর্গত অন্য জেলার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে বিভিন্ন স্থানে মেডিকেল ক্যাম্প বসিয়েছে সেনাবাহিনী। সেগুলো ঘুরে দেখেছেন সেনাপ্রধান। ঢাকাতেও আমাদের পেশেন্টরা আছে এবং আমরা নিশ্চিত করছি যে কেউ বিনা ঔষধে থাকবে না। ঔষধ এবং চিকিৎসা আমরা এনশিওর করব। বানভাসীদের উদ্ধার ও চিকিৎসা সেবার পাশাপাশি ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে সেনাবাহিনী। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।
ছাত্র জনতা আন্দোলনে নিহতের ঘটনায় শেখ হাসিনাকে আসামি করে মামলা হয়েছে নারায়ণগঞ্জে। গতকাল রাতে ফতুল্লা থানায় মামলাটি হয়। মামলায় উল্লেখ, গত 21 জুলাই আন্দোলন চলাকালে ইয়াসিনকে গুলি করে হত্যা করা হয়। এর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক এমপি শামীম ওসমান সহ 220 জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি আরও 120 জন। অন্যদিকে সানারপাড় এলাকায় গুলিবিদ্ধ হয়ে কিশোর মোহাম্মদ সায়েদুল নিহতের ঘটনায় মামলা করেছেন বড় বোন। এতে শামীম ওসমান সহ 100 জনের নাম দেয়া হয়েছে। অজ্ঞাত আসামি প্রায় 200। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের কয়েক একর জমির উপর এক প্রজেক্টের খোঁজ পাওয়া গেছে ময়মনসিংহের ত্রিশালে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে করা সেই প্রকল্পের জন্য কখনো জোর করে জমি দখল কিংবা লিখে নিতেন তিনি। রাজি না হলে ডাক পড়ত ঢাকার র্যাব কার্যালয়ে। রয়েছে এই অভিযোগও। স্থানীয় দালালদের মাধ্যমে গ্রামের কৃষকদের নামে দেয়া হতো মামলা। ময়মনসিংহের ত্রিশালের রায়মণি এলাকার এই জমির মালিক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ঘাগাটিপাড়া ও নারায়ণপুর মৌজায় 8 একরের এই প্রজেক্টে আনিসুল হকের নামে জমি আছে 3 একর 7.4 শতাংশ, আর তার ভাগ্নে পরিচয় দানকারী ইকবালের নামে আছে 4.5 একর। তবে দলিল না করেও দখলে রাখা হয়েছে আরো জমি। উনির কাছে বেশি 60 কাঠা জমি হলো 5 কাঠা রয়ে গেছে, আরো কাঠা সেটা আমাদের দখলে নাই, তার দখলে আছে। যুদ্ধ পর করে সব খাইব, এই কর্মফলে যে বস্তু হয়েছে। এই জমিটা অর্ধেকটা জমি জোর করে নিচ্ছে, সঠিক মূল্য দেয় নাই। অভিযোগ, আনিসুল হকের কাছে জমি বিক্রিতে রাজি না হলে জমির মালিকদের ডাক পড়তো ঢাকায় র্যাব কার্যালয়ে। ক্ষমতার প্রভাব খাটিয়ে বাধ্য করা হতো কম দামে জমি লিখে দিতে। র্যাব অফিসে খুব ভয় ভীতি আমাদেরকে দেখাইছে, আমরা বাধ্য হয়েছি ওই দামে জায়গা দিতে। 1 কোটি টাকার জায়গা 45 লাখ টাকায় আমরা সমিতি সদস্য 14 জন তার কাছে কাওলা দিয়ে টাকা নিয়ে নিছি। এখন পর্যন্ত আমার জমি টেয়া পাইছি না। এটা সাক্ষী যে দোকানদার যারা আছে তার লোকজন আইছে এই মার্কেটও, সবার কাছে বিচার দিচ্ছি কিন্তু বিচারটা হয়েছে না, পাইছিও না। 21% একটিও আমরা আঙ্গরে দিছে না এই দালালরা। তারপরও যারা জমি দিতে রাজি না, স্থানীয় দালালদের দিয়ে তাদের নামে দেয়া হতো একের পর এক মামলা। সাদাবাদী কেস দিছে, সন্ত্রাসী কেস দিছে, চুরির কেস দিতে, 3টা কেস দিছেন। 5টা বছর বাদে মামলা জানুন না কি বস্তা। অন বিকার কাবিল হয়ে গেছি আমি, অন বাতি খাইর না এর জ্বালা কদু লগাইতে হচ্ছে আনিছিল হয় করাইছে। বলছি আইনমন্ত্রী স্যার, আমরা মানুষের কাছে শুনছি যে আমার পুত্র নাই, ঝি নাই, ভাই নাই, বোন নাই, আমার এত বিশাল সম্পদ কে খাইব? আমাদের 14টা ফ্যামিলিরে আঘাত দিয়া এই সম্পত্তিটা না নিলে চলে না। কজা আমি হাইরা যাওয়া, বাংলাদেশ হাইরা যাওয়া, জোরপূর্বক বাইফু সাব রেজিস্ট্রার এই রায়মণি হাসপাতাল মোড় আইনা সে জমি আঙ্গর তাইতে জোরপূর্বক নিচ্ছে, কয়েক লাখ টাকা মার্তক দিছে। স্থানীয়রা বলছেন, গ্রেফতারের পর সম্পদ গোপন করতে রাতারাতি জমির সাইনবোর্ডে আনিসুল হকের নাম মুছে লেখা হয়েছে ইকবালের নাম। এই সাইনবোর্ডে আগে আনিসুল হকের নাম ছিল, এখন এটা 5 তারিখের পরে এটা আপনার চেঞ্জ করে ইকবাল লিখছে। উপজেলা ভূমি অফিস হতে প্রাপ্ত তথ্য মোতাবেক সাবেক এমপি আনিসুল হকের নামজারিকৃত জমির পরিমাণ মোট 1.0475 একর এবং এই জমিগুলো 2টি মৌজায় রয়েছে, আমিরাবাড়ি মৌজা এবং মঠবাড়ি মৌজায়। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 4 জন। রাজশাহীর গোদাগাড়িতে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালক সহ এক যাত্রীর মৃত্যু হয়েছে। সকালে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের ফায়ার সার্ভিস মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোদাগাড়ি থেকে মহিশালবাড়ি যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস রিকশাকে ধাক্কা দেয়। এতে প্রাণ হারান যাত্রী মিলন ও চালক মনিরুল। গাইবান্ধায় বাসের ধাক্কায় ভ্যান চালক সহ এক যাত্রী প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে গাইবান্ধা যাচ্ছিল জান্নাত পরিবহনের একটি বাস। সকালে মাঝিপাড়া এলাকায় পৌঁছলে বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক সহ এক যাত্রী নিহত হন।
রাজশাহী, মাদারীপুর ও মেহেরপুরে অভিযান চালিয়ে 60টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে রাজশাহীর সাহেববাজার এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের নিয়ে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকারের কর্মকর্তারা। অভিযানে আমাদের রেস্টুরেন্ট এবং সেলিম হোটেলে পচা মাছ, দই ও মিষ্টি সহ মেয়াদ উত্তীর্ণ খাবার পাওয়া যায়। দুটি প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করা হয়। এ সময় অন্যান্য বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। মাদারীপুরে অভিযান চালিয়ে মূল্যের তালিকা ও পণ্যের মোড়ক ব্যবহার না করায় 4টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার। সকালে সদরের কালীবাজার এলাকায় কৃষ্ণ ঘোষ মিষ্টি ভাণ্ডার, ফরাজ স্টোর, নায়াম স্টোর ও সুজাত এন্টারপ্রাইজে যায় আভিযানিক দল। মূল্য তালিকা ও পণ্যের মোড়ক না থাকায় 4,000 টাকা জরিমানা করা হয়। এদিকে দুপুরে মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় এক সার ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। সরকার নির্ধারিত দাম উপেক্ষা করে অধিক মূল্যে সার বিক্রি করায় ফখরুল ট্রেডার্সকে এই জরিমানা করা হয়। নরসিংদীতে অধিক মুনাফার লোভ দেখিয়ে এলাকাবাসী 40 কোটি টাকা নিয়ে গা ঢাকা দিয়েছে এক দম্পতি। দুপুরে জেলার মনোহরদীর চঙ্গভাঞ্জা গ্রামে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন স্থানীয়রা। লিখিত বক্তব্যে বলা হয়, বাদল সরকার ও তার স্ত্রী অরিন রহমান ব্যবসার নামে গ্রামবাসীর কাছ থেকে প্রায় 40 কোটি টাকা হাতিয়ে নেয়। পরে টাকা চাইলে মামলার হুমকি দেয় তারা। ভুক্তভোগী একজনকে মিথ্যা মামলা দিয়ে পুলিশেও দেওয়া হয়েছিল। টাকার শোকে 4 জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন থেকে। চঙ্গভাঙ্গা এলাকার ও আশেপাশের মানুষের কাছ থেকে 35 থেকে 40 কোটি টাকা নিয়ে স্বৈরাচারী সরকার, আওয়ামী লীগ সরকারের পতনের সাথে সাথে তিনি আমাদের সকলকে না জানিয়ে আত্মগোপনে চলে যায়। নেত্রকোনার বারহাট্টায় একটি পশুর হাট নিয়ে মাদ্রাসা কমিটির সাথে প্রশাসনের দেখা দিয়েছে জটিলতা। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, ওয়াকফ প্রশাসক অনুমোদিত কমিটি অনুযায়ী চলছিল কার্যক্রম। তবে সরকার পতনের পর অবৈধ দাবি করে হাটটি দখলে নেয় স্থানীয় প্রশাসন। এই নিয়ে আদালতে মামলাও চলছে একাধিক। বারহাট্টা নৈহাটি পশুর হাটটি গড়ে ওঠে 1978 সালে। এরপর থেকে নৈহাটি হেফজুল কোরআন আশরাফিয়া মাদ্রাসা ও স্থানীয় মসজিদ কমিটির তত্ত্বাবধানে চলছিল। হাটের খাজনা দিয়ে মসজিদ মাদ্রাসার 18 শিক্ষকের বেতন ও 467 শিক্ষার্থীর খরচসহ যাবতীয় ব্যয় মেটানো হচ্ছিল। এখন দেখা দিয়েছে জটিলতা। এই প্রতিষ্ঠান চলে শুধু বাজারের আয় দিয়ে, ঠিক আছে, আর এটা সবটাই বন্ধ হয়ে যায়। আমাদের যে খরচটা হয়, এই খরচটা যদি বন্ধ হয়ে যায় একেবারে টোটালি, তাহলে ছাত্র শিক্ষক আমরা সবাই বিভাগে পড়তে পারি। বাজার যদি বন্ধ হয়ে যায়, মনে করেন প্রতিষ্ঠান চলবে না, প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। একটা মসজিদের কাজ চলমান, এবং যদি বাজারটা সরকারের আন্ডারে চলে যায় তাহলে এই মসজিদ মাদ্রাসা সবটাই বন্ধ হওয়ার সম্ভাবনাই বেশি। 2008 সালের 26 জানুয়ারি জেলা প্রশাসন হাটটি থেকে খাস কালেকশন অন্তর্ভুক্তের উদ্যোগ নেয়। পরবর্তীতে হাইকোর্টের আদেশে তা স্থগিত হয়। এ নিয়ে আদালতে চলছে একাধিক মামলাও। সরকার পতনের পর গেল 12 আগস্ট হাটের নিয়ন্ত্রণ নেয় স্থানীয় প্রশাসন। মাদ্রাসায় যে 467 জন ছাত্রছাত্রী আছে, আবাসিক আছে 140 জন, এদের রুটি সবারই এটা বন্ধ হয়ে যাবে। মহামান্য হাইকোর্টের আদেশের আরও 3 মাস সময় বাকি আছে কাজ কালেকশন স্থগিতের। সেই স্থগিতাদেশ অমান্য করেই তারা জোরপূর্বক স্থানীয় প্রশাসন ওই বাজারটার কাজ কালেকশন করতেছে। আমাদের দাবি এই বাজার এই কমিটির দ্বারাই পরিচালিত হবে এবং এই মাদ্রাসার পক্ষেই থাকবে। ইউএনওর দাবি, হাটটি দীর্ঘদিন অবৈধ দখলে থাকায় নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। সরকারি নিয়মে দেয়া হবে ইজারাও। মাদ্রাসা ও মসজিদের উন্নয়নে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আমরা সকলে মিলে মূলত বাজারটাকে সরকার আওতায় নিয়ে আসছি এবং আমরা খাস কালেকশনের দিকে যাচ্ছি আইন মোতাবেক। আমরা চাই না মাদ্রাসা বা মসজিদের কার্যক্রম বন্ধ থাকুক। আমরা সরকারিভাবে সকল ধরনের সহায়তা করে থাকবো এবং মসজিদের নির্মাণের কাজের জন্য আমি ইতিমধ্যে ডিসি স্যারের সাথে অনুরোধ করেছি, আমরা প্রকল্প থেকে আমরা টাকা প্রদান করব। স্থানীয়দের চাওয়া, সব জটিলতা শেষে আবারও চাঙ্গা হোক নৈহাটি হাট, সাথে মাদ্রাসার ভবিষ্যৎ নিয়েও কেটে যাক শঙ্কা। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।